স্টুডেন্ট ওয়েলকাম টু সৃজন। তো তোমাদের ক্র্যাশ কোর্স নিট অপারেট জিও স্টার্ট হয়ে গেছে অলরেডি। তোমাদের ফিজিক্স ক্লাস অলরেডি চলে এসছে। আজকে তোমাদের বায়োলজি বোটানি পোর্শন আমি পড়াবো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। সুরভি ম্যাম তোমাদের হিউম্যান রিপ্রোডাকশন পোর্শনটা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? তো তোমরাও দেরি না করে কিন্তু এখন থেকে স্টার্ট করে নাও। যেটা বলেছিলাম আগের দিনের যে ক্র্যাশ কোর্সে যে রুটিনটা বা যে স্ট্র্যাটেজি তোমাদেরকে অবলম্বন করতে হবে, সেটা যে ফার্স্ট হচ্ছে তোমাদের এনসিইআরটি বইটা তোমাদের সঙ্গে নিয়ে বসতে হবে। ফার্স্ট একটা নোটবুক নাও, তার সঙ্গে একটা হাইলাইটার বা রুল ইউজ করতে পারো, ঠিক আছে? তো দেরি না করে চলো শুরু করি আজকের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন শুরু করার আগে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের কোন কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে, কোনগুলো স্যার এই ক্র্যাশ কোর্সে শেষ করলে আমাদেরও মানে চান্স থেকে যাবে নিট এক্সামে তোমার ওইগুলোকে ক্র্যাক করে দেওয়ার, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি যদি বলি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে, তো চ্যাপ্টার যদি আমি লিখি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, ঠিক আছে? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমি পুরো ইংলিশে লিখবো, বাট বলবো অলওয়েজ বেঙ্গলিতে, ঠিক আছে? তোমাদের কোনো প্রবলেম হবে না। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন দেখো 2 মাস হাতে অনেকটাই টাইম রয়েছে, 60টা দিন, অনেক দিন। তুমি খুব ভালোভাবে প্রিপেয়ার করতে পারো যদি তুমি নিজেকে বললাম তো সৎ হও তাহলে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। এবার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন স্টার্ট করার আগে তুমি রেডি আছো কিনা সেটা একদম ভালোভাবে হয়ে যাও। যে ফার্স্ট খাতা নাও, এনসিইআরটি বই নাও, পেন নাও, হাইলাইটার নাও, ঠিক আছে? আমিও এনসিইআরটি নিয়ে, আমারও এনসিইআরটি রয়েছে। পুরো শেষ করা মানে আমরা যখন পড়া স্টার্ট করব তখন লাইন বাই লাইন কিন্তু তোমাদের আমি এনসিইআরটি পড়াবো, এনসিইআরটির মানে বলবো এবং এনসিইআরটির কোন লাইনটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু তোমাদের বলে দেবো, ঠিক আছে? তাহলে ওই জন্য বললাম হাইলাইটার নিয়ে বসে যাও, ঠিক আছে? তাহলে পয়েন্ট ডাউন করবো আমরা, যে পয়েন্টগুলো ডিসকাস করবো এখানে সেই পয়েন্টগুলো এনসিইআরটির মধ্যে আছে কিনা সেটাও বলবো, আর ইম্পর্টেন্ট হলে অবশ্যই হাইলাইটে তোমরা দাগ মেরে নিবে, ঠিক আছে? তাহলে চলো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন তোমরা ক্লাস 9-এ পড়েছো যদি মনে থাকে। সিবিএসই বোর্ড বলো বা ডাব্লিউএসসি বোর্ড বলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, সব জায়গাতে কিন্তু বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ছিল। স্যার কোথায় ছিল? তোমরা টক্সোনমি পড়েছো নিশ্চয়ই। টক্সোনমির মধ্যে আরেকটা পড়েছো 5 রাজ্য শ্রেণীবিন্যাস, 5 রাজ্যের শ্রেণীবিন্যাস পড়েছো। তো 5 কিংডম ক্লাসিফিকেশন যদি আমি বলি বাংলাতে, 5 রাজ্য, তা 5 কিংডম তোমরা পড়েছো। রাজ্য, পর্ব, বর্গ, কিংডম, তাই তো? আমি যদি এখানে লিখি কিংডম, ঠিক আছে? কিংডমের পর কি হয়? কিংডমের পর হয় ফাইলাম, ঠিক আছে? কিংডম, ফাইলাম বা ডিভিশনও হয়। ডিভিশন প্ল্যান্টের ক্ষেত্রে আলাদা, অ্যানিম্যালের ক্ষেত্রে আলাদা। তো ডিভিশন, কিংডম, ফাইলাম, ক্লাস, ওকে? তো কিংডম পড়বো, ফাইলাম পড়বো, ক্লাস পড়বো, ঠিক আছে? কিন্তু এইখানে আমরা পড়বো মেনলি কিংডম, ঠিক আছে? তার ক্লাসিফিকেশন আমরা জাস্ট কেবলমাত্র কার পড়বো? প্ল্যান্ট কিংডমের পড়বো, ঠিক আছে? প্ল্যান্ট কিংডমের পড়বো ডিটেলসে। তো 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে যদি আমি বলি, 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে ফার্স্ট যেটা তোমাদের মধ্যে পড়ে সেটা হচ্ছে মনেরা। দেন মনেরার পর হয় প্রোটিস্টা, মনেরা, প্রোটিস্টা। দেন ফাঞ্জাই বা ছত্রাক বলতে পারো, এটার নাম হচ্ছে আদ্যপ্রাণী। এটা মনেরা ব্যাকটেরিয়া সম্প্রদায়ের, প্রোটিস্টা আদ্যপ্রাণী, ফাঞ্জাই, ঠিক আছে? নেক্সট হয় প্ল্যান্টি, অ্যান্ড লাস্ট ইজ অ্যানিম্যালিয়া, ওকে? তো মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, স্যার এগুলো কে বলেছে? না তোমরা পড়বা এনসিইআরটির মধ্যে রয়েছে 2 কিংডম ক্লাসিফিকেশন, 3 কিংডম ক্লাসিফিকেশন, 4 কিংডম ক্লাসিফিকেশন, 5 কিংডম ক্লাসিফিকেশন এবং 6 কিংডম ক্লাসিফিকেশন। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করেছে।
তোমাদের এনসিইআরটিতে যে বৈজ্ঞানিক বা যে বিজ্ঞানীর অনুসারে 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছে সেটা হচ্ছে আর.এইচ. হুইটেকার। আর.এইচ. হুইটেকার 1969 সালে এই 5 কিংডম ক্লাসিফিকেশন সম্পর্কে বলেন। তিনি বলেন যে কিংডমকে 5 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মনেরা, একটা প্রোটিস্টা, একটা ফাঞ্জাই, একটা প্ল্যান্টি আর একটা অ্যানিম্যালিয়া। বোঝাতে পারলাম? এরপর তোমরা সেল পড়েছো। সেলের আমি একটু কনসেপ্ট বলি যে সেল সাধারণত হয় দুই ধরনের, তাই তো? কোষ দুই প্রকার হয়, একটা হয় প্রোক্যারিওটিক কোষ আর একটা হয় ইউক্যারিওটিক কোষ, অর্থাৎ প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। আচ্ছা, প্রোক্যারিওটিক সেলের মধ্যে আর ইউক্যারিওটিক সেলের মধ্যে মেন ডিফারেন্স কোথায়? মেন ডিফারেন্স হচ্ছে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, অর্থাৎ যাদের নিউক্লিয়াসের ইনভেলভ তৈরি হয়েছে, নিউক্লিয় পর্দা তৈরি হয়েছে, নিউক্লিয় লাস রয়েছে, নিউক্লিয় জালিকা রয়েছে, একটু ডেভেলপ রয়েছে, সেই সব কোষগুলোকে আমি বলবো ইউক্যারিওটিক কোষ। যে কোষের মধ্যে নিউক্লিয়াস অতটাও ডেভেলপমেন্ট করতে পারেনি বা আনডেভেলপ, বা তোমাদের এনসিইআরটির মধ্যে লেখা আছে নো ওয়েল ডেভেলপড, ঠিক আছে, নিউক্লিয়াস, সেই সব কোষগুলোকে আমি বলবো প্রোক্যারিওটিক কোষ। এবার স্যার এটা কেন বলছেন? দেখো 5 কিংডম ক্লাসিফিকেশন পড়ার আগে আমি বলে দেবো যে মনেরা সম্প্রদায়ের বা মনেরা রাজ্যের মধ্যে যে সবগুলো পড়ে, ধরো ব্যাকটেরিয়ার কথা আমি বললাম, ব্যাকটেরিয়া সম্প্রদায়, তো মনেরার মধ্যে ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক হয় না ইউক্যারিওটিক হয়? তো তোমাদের সঙ্গে সঙ্গে আনসার আসবে স্যার মনেরা হয় ব্যাকটেরিয়া, তো ব্যাকটেরিয়া যদি হয় তাহলে অবশ্যই প্রোক্যারিওটিক সেল। ক্লিয়ার? প্রোক্যারিওটিক সেল। তাহলে আমি বলতে পারবো যে মনেরা সম্প্রদায়ের, ঠিক আছে, মনেরার মধ্যে এটা কি পড়ে সাধারণত? প্রোক্যারিওটিক। আচ্ছা, প্রোক্যারিওটিক। আচ্ছা, আর একটা কথা বলতে পারো যে প্রোক্যারিওটিক বা ব্যাকটেরিয়া যদি বললেন মনেরা, তাহলে এরা এককোষী হয় না বহুকোষী হয়? না, এরা হয় এককোষী, এরা হয় ইউনিসেলুলার। ইউনি মানে হচ্ছে এক, আর সেলুলার মানে হচ্ছে কোষ, বলতে পারো। তো ইউনিসেলুলার অর্থাৎ প্রোক্যারিওটিক হয় আর ইউনিসেলুলার হয় কারা? মনেরা। তাহলে 5 কিংডম ক্লাসিফিকেশনের মধ্যে যদি ফার্স্ট আমি মনেরার ডিটেলসে বলি, তো মনেরা হয় প্রোক্যারিওটিক আর এরা হয় ইউনিসেলুলার, ঠিক। নেক্সট আসছে প্রোটিস্টা। প্রোটিস্টাও কিন্তু ইউনিসেলুলার, বাট প্রোটিস্টা কার মধ্যে পড়ে? ইউক্যারিওটিকের মধ্যে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। মনেরাও ইউনিসেলুলার, প্রোটিস্টাও ইউনিসেলুলার, বাট এটা হয় প্রোক্যারিওটিক সেল আর এটা হয় ইউক্যারিওটিক সেল। ক্লিয়ার? এছাড়া এই যে তিনটে রাজ্য পাচ্ছ, ফাঞ্জাই, প্ল্যান্টে অ্যান্ড অ্যানিম্যালিয়া, ছত্রাক, উদ্ভিদ রাজ্য এবং প্রাণী রাজ্য, এই তিনটে রাজ্যই কার মধ্যে পড়ে? ইউক্যারিওটিকের মধ্যে পড়ে, ঠিক আছে, ইউক্যারিওটিকের মধ্যে পড়ে। আর এরা ইউনিসেলুলার মাল্টিসেলুলার না, এরা সবাই মাল্টিসেলুলার। স্যার এগুলো কোথায় আছে? তোমাদের এনসিইআরটির মধ্যে আছে। খুব তাড়াতাড়ি তোমাদের এনসিইআরটি আমি পড়াবো, ঠিক আছে, এখনই পড়াবো। আগে একটু বাস্ট বেসটা তোমাদের তৈরি করে দিই, দেন আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ছক রয়েছে তোমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেখানে সবগুলো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট মনেরা কেমন হবে? প্রোক্যারিওটিক হবে। আচ্ছা, ইউনিসেলুলার হবে, গুড। প্রোটিস্টা ইউক্যারিওটিক হবে, আর কি হবে? ইউনিসেলুলার হবে। ফাঞ্জাই, প্ল্যান্টে, অ্যানিম্যালিয়া, এরা কেমন হবে? বহুকোষী এবং ইউক্যারিওটিক সেল। ক্লিয়ার? আচ্ছা, আর একটা তোমাদের এক্সেপশন পরে তোমরা পড়েছো ক্লাস 12-এ যে ইস্ট হচ্ছে এক ধরনের ছত্রাক। ইস্ট এককোষী না বহুকোষী? ইস্ট হচ্ছে এককোষী। তাহলে যদি ছত্রাক হয় তাহলে আপনি বললেন এখনই যে মাল্টিসেলুলার, ওকে। যদি মাল্টিসেলুলার হয় তাহলে ইস্ট কি করে ইউনিসেলুলার হতে পারে? এটা হলো এক্সেপশন একটা, যে ফাঞ্জাইয়ের এক্সেপশন রয়েছে ইস্ট, যেটা সাধারণত মাল্টিসেলুলার, ঠিক আছে, বোঝা গেল? নেক্সট আমি কনসেপ্টে আসি। এবার আমরা কি করব না, মনেরা কি পড়বো, মনেরার সম্পর্কে পড়বো, মনেরা কি, মনেরা কোথায় পাওয়া যায়, মনেরা সম্প্রদায় কোথায় কোথায় খুঁজে পাবো, ঠিক আছে। তারপরে ওর ক্যারেক্টার দেখবো, ওর ক্লাসিফিকেশন দেখবো, মোড অফ নিউট্রিশন, মোড অফ রিপ্রোডাকশন, এই সবগুলো কিন্তু আমরা আলোচনা করব। তাহলে ফার্স্ট মনেরা কি কি পড়বো? আমি প্রথমে পড়ে যাব এদের সাইজ। আচ্ছা, মনেরা যদি আমি সাইজ আলোচনা করি, তাহলে ফার্স্ট মনেরা যদি প্রোক্যারিওটিক হয়, আর তোমরা যদি পড়ে এসছো আগেও জানো প্রোক্যারিওটিক সেল ছোট হয় না বড় হয়, আমি যদি জিজ্ঞেস করি তোমাদের আনসার কি আসবে বলো?
ছোট না বড়? ওকে, ছোট না বড় হয়, অর্থাৎ প্রোক্যারিওটিক সেল আর একটা ইউক্যারিওটিক সেল, কার আয়তন বড় বা কার সাইজ বড়, আকার বড় কার? না, সাধারণত ইউক্যারিওটিক কোষের আকার বড় হয়। ইউক্যারিওটিক কোষ 10 থেকে 20 মাইক্রোমিটার হয় এবং প্রোক্যারিওটিক কোষ 2 থেকে 5 মাইক্রোমিটারের মতো হয়। এক্সেপশন রয়েছে যে সবচেয়ে স্মলেস্ট তোমার সেল হচ্ছে মাইক্রোপ্লাজমা বা পিপিএলও 0.1 মাইক্রোমিটার। ওকে, তোমাদের রয়েছে তোমাদের এনসিইআরটির মধ্যে। তাহলে ফার্স্ট যদি আমি বলি মনেরার মধ্যে প্রোক্যারিওটিকের সাইজ, তাহলে সাইজটা কত আসবে না 2 থেকে 5 মাইক্রোমিটার, 2 থেকে 5 মাইক্রোমিটার। আচ্ছা, এটা গেল সাইজের কার? মনেরার। সাইজের পর আমি আসবো শেপের ওপরে। শেপ, আচ্ছা শেপ যদি বলি তাহলে শেপ কত ধরনের হতে পারে? মনেরা সাধারণত ব্যাকটেরিয়া সম্প্রদায়ের, ঠিক আছে। এবার ব্যাকটেরিয়া কত ধরনের হতে পারে, এর আকার কত ধরনের হতে পারে? 4 ধরনের। কি কি হতে পারে আমি বলে দিই। একটা হয় ওদের স্ফেরিক্যাল শেপ, স্ফেরিক্যাল শেপ। একটা হয় রড শেপ, একটা হয় কমা শেপ, আর একটা হয় স্পাইরাল শেপ। আচ্ছা, কি কি হয়? স্পেরিক্যাল মানে গোল বলতে পারো, এরকম গোল স্পেরিক্যাল। রড শেপ, রডের মতো। ওকে, কমা শেপ, কমার মতো, এরকম বলতে পারো, ঠিক আছে। স্পাইরাল শেপ, স্পাইরালের মতো, ঠিক আছে, স্পাইরালের মতো। এই 3টে শেপ রয়েছে, কিন্তু এই 3টে কিন্তু তোমাদের পরীক্ষায় এরকম ভাবে আসবে না। এদের আরেক নাম জানি আমরা, যাদের শেপ স্পেরিক্যাল তাদেরকে বলা হয় কক্কাস। কি বলা হয়? কক্কাস। যাদের শেপ এরকম তাদের বলা হয় কক্কাস। যদি একটা থাকে তাহলে কক্কাস, দুটো থাকলে ডিপ্লোকক্কাস, অনেকগুলো থাকলে স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। যদি কলোনি তৈরি করে স্টাফাইলোকক্কাস। দরকার নেই, তোমাদের এনসিইআরটিতে নেই, দরকার নেই, ঠিক আছে। কক্কাস। রড শেপ যদি আমি বলি তো রড শেপের বলা হয় ব্যাসিলাস। কি বলা হয়? ব্যাসিলাস। কমা শেপকে বলা হয় ভিব্রিও। অ্যান্ড স্পাইরাল শেপকে বলা হয় স্পাইরেলিয়াম। ওকে, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে, কক্কাস, ব্যাসিলাস, ভিব্রিও, স্পাইরেলিয়াম। আচ্ছা, এবার আমি এনসিইআরটি বার করব। এনসিইআরটি তোমরা বার করো। এনসিইআরটি যদি নিউ এনসিইআরটি হয় তাহলে তোমরা পেজ বার করো তোমার 11th 11 পাতা। দেখো 11 পাতায় আমি জাস্ট তোমাদের পড়িয়েছি সেলের ব্যাপারে। এই যে দেখতে পাচ্ছ এইটা, ঠিক আছে। এখানে তুমি পড়ো যে দেখো ফার্স্টে রয়েছে তোমাদের যে সেল টাইপ, এদের সেল টাইপ কেমন, তাই তো। এদের সেল টাইপ কেমন আসবে? এরা হয় প্রোক্যারিওটিক। কারা? মনেরা কেমন হয়? প্রোক্যারিওটিক হয়। প্রোক্যারিওটিক। আচ্ছা, আমি বলেছি তো মনেরা প্রোক্যারিওটিক হয়, ঠিক। আচ্ছা, নেক্সট দেখো প্রোটিস্টা বা আদ্য প্রাণী যেটা বললাম সেটা কি বললাম? ইউক্যারিওটিক। আচ্ছা, ইউক্যারিওটিক, ইয়েস স্যার, লিখে নিয়েছি। ফাঞ্জাই কেমন হয়? ইউক্যারিওটিক, এসে লিখে নিয়েছি। আচ্ছা, প্ল্যান্টে এবং অ্যানিমেলিয়া এরাও কেমন হয়? ইউক্যারিওটিক। তাহলে মনে রাখা খুবই সহজ, মনেরা ছাড়া বাকি যে 4টে কিংডম রয়েছে সবগুলো কেমন হয়? ইউক্যারিওটিক। আর কেবলমাত্র মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক। মাল্টিসেলুলার, ইউনিসেলুলার ইজি মনে রাখা, মনেরা আর প্রোটিস্টা এই দুটো হচ্ছে ইউনিসেলুলার, বাকি সবগুলোই হচ্ছে মাল্টিসেলুলার। ক্লিয়ার? আর একটা আমি বললাম এক্সেপশন, সেটা হচ্ছে ফাঞ্জাইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে ইস্ট। এটা আমরা প্ল্যান কিংডম গিয়েও পড়বো, ঠিক আছে। তাও এখন আমি মনে করিয়ে দিলাম তোমাদের। নেক্সট যদি আমি বলি যে দেখো সেললের ব্যাপারটা আমরা পড়িনি এখনো, সেলল পড়বো আমরা, ঠিক আছে। সেলল মানে যেন কোষ প্রাচীর, তো কোষ প্রাচীর কার থাকে কার থাকে না, কি থাকে সেটা আমরা বলবো, ঠিক আছে। তাহলে নেক্সট আমরা যদি বলি, ঠিক আছে, নেক্সট মনেরা যদি আমি বার করি তো কিংডম মনেরা দেখতে পাচ্ছ এখানে, কিংডম মনেরা। তো কিংডম মনেরাতে ফার্স্ট দেখো যে এখানে 4টে শেপ দিয়েছে, কক্কাই শেপ, কক্কাস, ব্যাসিলাস, রড শেপ,
স্পাইরিলিয়াম বা স্পাইরাল শেপ এবং ভিব্রিও বা কমা শেপ, এই চারটে পিকচার কিন্তু ইম্পর্টেন্ট। এই চারটে যে ডায়াগ্রাম রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করে নাও এবং নোট ডাউন করে নাও। ছোট্ট আমি বলেছিলাম যে নোট ডাউন করে নেওয়া, পৃষ্ঠাটাকে এভাবে করবে, দেন এখানে দুটো জায়গায় লিখা হবে, ছোট ছোট করে লিখো, শর্ট নোট টাইপে লিখো, ঠিক আছে? তাহলে একসঙ্গে তোমার শর্ট নোটও কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো, আমাদের সাইজ পড়লাম, শেপ পড়লাম, এটা ক্লিয়ার। এবার যদি আমি বলি যে মনে রাখে পাবো কোথায়, মনে রাখে খুঁজে পাবো কোথায় স্যার, আমি বলি প্ল্যান্টটি স্থলভাগে থাকে। আচ্ছা, মনে রাখি বললাম ব্যাকটেরিয়া। আচ্ছা, ব্যাকটেরিয়া থাকে না কোথায়, এমন কোনো জায়গা আছে পৃথিবীর মধ্যে? পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গায় যেখানে ব্যাকটেরিয়া থাকে না স্যার? লাভা ম্যাগমা, সেখানে তো প্রচণ্ড তাপমাত্রা, সেখানে হয়তো ব্যাকটেরিয়া থাকে না। বা যদি আমি বলি ডেড সি, ডেড সি অনেক লবণাক্ত জল, অনেক লবণাক্ত জল, সেখানে স্যার বাঁচতে পারে না। আচ্ছা, বা বাঁচবে কি করে, মানুষ বাঁচতে পারে না, তার ওরাও যেমন বাঁচতে পারে না। স্যার প্রচণ্ড ঠান্ডাতে স্যার বাঁচতে পারবে না। কিন্তু একটা কথা মনে রেখো যে ব্যাকটেরিয়া, তোমরা ইভলিউশন পড়ে এসছো ক্লাস 12-এ, ভালো করে বুঝে নাও। ক্লাস 12-এ কিন্তু তোমরা ইভলিউশন পড়েছো, ওই ব্যক্তি পড়েছো, সেখানে পড়েছিলা যে অপারিন এবং হ্যালডেন দুটো কথা বলেছিল, মনে আছে তো? অপারিন বলেছিল অরিজিন অফ লাইফে, তার বইয়ে লিখে বলেছিল যে সেই সময়, যে সময় আমাদের পৃথিবী অনেকটা উত্তপ্ত ছিল, সেই সময় যে জীব সৃষ্টি হলো সেটা ছিল কোয়া সার্ভেট, একটা নাম দিয়েছিল, মনে পড়ছে তো? কোয়া সার্ভেট, হ্যাঁ স্যার মনে পড়ছে তো। কোয়া সার্ভেট এবং প্রোটোবায়ন্ট, অর্থাৎ কোয়া সার্ভেট, মাইক্রোস্পিয়ার অ্যান্ড দেন প্রোটোবায়ন্ট, দিট ইজ তিনটাই রিলেটেড থিংস, তাই না? তো প্রোটোবায়ন্ট কীভাবে তৈরি হলো না, প্রোটোবায়ন্ট প্রথমে স্যার শর্করা, প্রোটিন, লিপিড, এই সবগুলো নিয়ে প্রোটোবায়ন্ট তৈরি হলো। কোথায় তৈরি হলো স্যার? গরম জলে তৈরি হলো। তাই তো বলেছিল হ্যালডেন, কি বলেছিল? গরম তরল স্যুপ, হট ডায়ালিড স্যুপ। এই সেই হট ডায়ালিড স্যুপের মধ্যে কি ছিল? এই শর্করা, প্রোটিন, লিপিড সব কিছু মিক্স ছিল, সেটাকে আমরা কি বলছি? প্রোটোবায়ন্ট। আর এই প্রোটোবায়ন্ট পরবর্তীকালে যেটা সৃষ্টি করলো, প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল বলতে পারো, সেই প্রোটোসেল থেকে ফার্স্ট যে সেল তৈরি হয় সেটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। তাহলে প্রোক্যারিওটিক সেল কোথায় পাওয়া যায় স্যার? সেই সময় পৃথিবীর অবস্থা ছিল এক্সট্রিম অবস্থায় ছিল, তাই তো? এক্সট্রিম অবস্থায়, তাহলে এক্সট্রিম অঞ্চলেও আমি কিন্তু ব্যাকটেরিয়াকে পাবো, আর আমি এরকম নর্মাল অবস্থাতেও কিন্তু ব্যাকটেরিয়া পাবো। তোমরা পড়েছো ছোট ক্লাসে যে এক মুঠো ধুলোতে 1 কোটির বেশি কিন্তু ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে। এক মুঠো ধুলোর মধ্যে কোটি কোটি ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে। আমাদের হাতের মধ্যে যদি আমি অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে দেখি, তাহলে দেখবো অনেক ব্যাকটেরিয়া আমাদের ঘুরে বেড়াচ্ছে। তাহলে ব্যাকটেরিয়া থাকে না এমন কোনো প্লেসই নেই। তাই একটা আমি ওয়ার্ড বলছি, এটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে কসমোপলিটিয়ান। কসমোপলিটিয়ান সেই শব্দে বলা হয় যাদের সর্বত্র পাওয়া যায়, সর্বত্র, সব জায়গায় পাওয়া যায়। তো কসমোপলিটিয়ান কাদের বলবো? মনে রাখে বলবো, কারণ এভরিওয়্যার, সব জায়গায়। যদি তুমি বলো মরুভূমি, হ্যাঁ মরুভূমি। তুমি বলো তুষার অঞ্চলে, হ্যাঁ তুষার অঞ্চলে। তুমি বলো এক্সট্রিম হট জলে, এক্সট্রিম হটেও পাওয়া যায়। তোমরা পড়েছো ট্যাক পলিমারেজ, মনে পড়ছে বায়োটেকনোলজিতে? তো ট্যাক পলিমারেজে তো উষ্ণতার জন্য ইউজ করছে আমরা ট্যাক পলিমারেজ, তাই না? তো ট্যাক পলিমারেজ, তো থার্মাস অ্যাকুয়াটিকাস, এগুলো তো ব্যাকটেরিয়া। তো সেই সব ব্যাকটেরিয়াও তো এক্সট্রিম অঞ্চলেই পাওয়া গেছিলো, উষ্ণ প্রস্রবণেই পাওয়া গেছিলো। তাহলে সব জায়গায় কিন্তু ব্যাকটেরিয়া পাওয়া যায়। এবার যদি আমি বলি যে ব্যাকটেরিয়ার অবস্থান কোথায়, দেখো ভালো করে দেখে নাও, নোট ডাউন করে নাও কিন্তু সবগুলোকে, ঠিক আছে? চেষ্টা করব দুটো ক্লাসের মধ্যে তোমাদের পুরো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটাকে ভালোভাবে শেষ করতে উইথ তোমার এনসিআরটি, ঠিক আছে? তো এনসিআরটির জন্য যেটা বললাম, অবশ্যই হাইলাইটার নিয়ে বসে যাও, লাইন বাই লাইন পড়বো, লাইন বাই লাইন পড়বো তোমাদের জন্য, ঠিক আছে? তো ক্র্যাশ কোর্সের মতো না, একদম পুরো রিয়েল ক্লাসের মতো হবে, কিন্তু চেষ্টা করব খুব শর্টভাবে ইম্পর্টেন্টগুলো দাগ দিতে, তার সঙ্গে সঙ্গে এনসিআরটিটাকে ভালোভাবে পড়িয়ে দিতে, ঠিক আছে? তো শুরু করি আমি। যদি আমি বলি কোথায় পাওয়া যায়, হোয়ার ইউ ফাইন্ড, তো কোথায় পাবো আমি মনেরা? স্যার পাবো না কোথায়? সব জায়গায় পাবো। তো ফার্স্ট এভরিওয়্যার, সব জায়গায় পাবো, সব প্লেসে পাবো, কিন্তু কিছু এক্সট্রিম জায়গাতেও পাবো, এক্সট্রিম এরিয়াতেও আমি কিন্তু এদেরকে খুঁজে পাবো, এক্সট্রিম এরিয়াতেও কিন্তু এদেরকে খুঁজে পাবো। আচ্ছা, এক্সট্রিম এরিয়া বলতে স্যার কি বোঝাচ্ছেন বুঝতে পারছি না। এক্সট্রিম এরিয়া যদি বলি তো আইস, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বরফেও কিন্তু আমি এদেরকে
খুঁজে পাবো। আচ্ছা, হট ওয়াটারে খুঁজে পাবো। আচ্ছা, টেম্পারেট বা টেম্পারেচার যেখানে অনেক, সেখানেও কিন্তু এদেরকে খুঁজে পাবো। ঠিক আছে, যেখানে অক্সিজেন নেই সেখানেও খুঁজে পাবো, যেখানে অক্সিজেন আছে সেখানেও খুঁজে পাবো, সব জায়গাতে কিন্তু এদেরকে আমি খুঁজে পাবো। তো এদের যে অবস্থান বলে এই লাইনটি ইম্পর্টেন্ট রয়েছে, যে কোথায় কোথায় পাবো, আমি কোথায় পাবো না, আমি পাবো সব জায়গাতে পাবো, এমনকি এক্সট্রিম এলাকাতেও, এক্সট্রিম যেখানে সাধারণ মানুষের ক্ষেত্রে বা জীবের ক্ষেত্রে বাঁচা সম্ভব নয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মনে রাখে খুঁজে পাবো। এটাকে বলা হয় কসমোপলিটিয়ান। ঠিক আছে, তো হট ওয়াটার পাবো, টেম্পারেচার যেমন বললাম ট্যাক পলিমারেজ, ট্যাক পলিমারেজ একটা এক্সাম্পল বলতে পারো। আচ্ছা, নেক্সট যদি বলি যে এদের মোড অফ নিউট্রিশন কেমন হবে, মোড অফ নিউট্রিশন, এদের মোড অফ নিউট্রিশন কেমন হবে, এদের পুষ্টি কেমন, এরা কি অটোট্রপ না হেটারোট্রপ, এরা কি নিজের খাবার তৈরি করতে পারে না অন্য কারোর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো ফার্স্ট যদি আমি বলি যে এদের মোড অফ নিউট্রিশন দু ধরনের হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে অটোট্রপ, একটা অটোট্রপ যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। যেমন আমি বলি, যদি গাছ বলি, তো গাছ কি করে, ফটোসিনথেসিস প্রক্রিয়ার সাহায্যে নিজের খাবার কিন্তু নিজে তৈরি করতে পারে, তাহলে সেটা একটা অটোট্রপ প্রসেস। আচ্ছা, নেক্সট যদি আমি বলি হেটারোট্রপ, তাহলে হেটারোট্রপ মানে আমরা হচ্ছে হেটারোট্রপ, আমরা অন্য কারোর উপর ডিপেন্ড করি, তাই তো, আমরা উদ্ভিদের উপর ডিপেন্ড করি। তাহলে উদ্ভিদের উপর ডিপেন্ড করি, কারোর উপর যদি আমি ডিপেন্ড করি, কারোর উপর যদি নির্ভর করি, তাহলে তারা হচ্ছে হেটারোট্রপ। যদি নিজের খাবার নিজে তৈরি করতে পারি তাহলে সেটা হচ্ছে অটোট্রপ। তো সেই সময় ব্যাকটেরিয়া কি করেছিল, ব্যাকটেরিয়ার মধ্যে দুটোই মোড অফ নিউট্রিশন খুঁজে পেয়েছিলাম, একটা ছিল অটোট্রপ আর একটা পেয়েছিলাম আমরা হেটারোট্রপ। ঠিক আছে, অটোট্রপ এবং হেটারোট্রপ। এবার আমি কি বলবো যে ফার্স্ট দেখো যতটুকু পড়ালাম, নিউ যদি বই থাকে তাহলে বার করবো, আবার বইটা বললাম 12 পেজ। ঠিক আছে, 12 পেজটায় দেখো কি কি লেখা আছে। এখানে লেখা আছে যে কিংডম মনেরা ব্যাকটেরিয়া আর সোল মেম্বার্স অফ দ্য কিংডম মনেরা। আগেই বলে দিয়েছি যে মনেরা হচ্ছে ব্যাকটেরিয়ার মেম্বার, মানে মনেরার মধ্যে যত জীব থাকে তারা সবাই কেমন হয়, ব্যাকটেরিয়া। স্যার তাহলে যদি আমি বলি ল্যাক্টোব্যাসিলাস মনেরা, যদি স্যার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া মনেরা, যদি স্যালমোনিয়া টাইফি মনেরা, এরা সবাই কি মনেরারই অন্তর্গত। কারণ আমি বলছি এখানে লিখছে কি যে ব্যাকটেরিয়া আর সোল মেমব্রেন অফ দ্য কিংডম মনেরা, ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, আজকে প্রিভিয়াস ইয়ার করাবো, যতদূর পড়াবো তার মধ্যে প্রিভিয়াস ইয়ারে কি কি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের কিন্তু আমি কভার আপ করবো। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, শুধু সঙ্গে থাকো, সাহস নিয়ে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিয়ে দেবে। ঠিক আছে, যে স্যার ক্লাসগুলো ভালো লাগছে এইভাবে আপনি করান। আর যদি তোমরা যদি সাজেশান দাও অবশ্যই সাজেশান দিতে পারো, তুমি আমাদের টেলিগ্রামেও জয়েন করতে পারো, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে নিচে। ঠিক আছে, তো মনেরা দে আর দ্য মোস্ট অ্যাবিউডেন্ট মাইক্রো অর্গানিজম। আমি তো বললাম যে এক মুঠো ধুলোর মধ্যে কোটি কোটি ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে। আচ্ছা, ব্যাকটেরিয়া ওয়াকার অলমোস্ট এভরিওয়্যার, সব জায়গায় পাওয়া যায়। এই জন্য এখানে একটা ছোট্ট করে নোট ডাউন করে লিখবা কসমোপলিটিয়ান। কি লিখবা, কসমোপলিটিয়ান। কেন কসমোপলিটিয়ান, এই বড় ওয়ার্ডটাকে ছোট্ট কথা লেখা যায় কসমোপলিটিয়ান, এটা ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এই কথাটা এসছে, তোমাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলছে হান্ড্রেডস অফ ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন এ হ্যান্ডফুল অফ সয়েল। এক মুঠো ধুলোর মধ্যে বা এক মুঠো মাটির মধ্যে 100-র বেশি, 100 কেন অনেক থাকে, অনেক কোটি কোটি ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে। আচ্ছা, দে অলসো লিভ ইন এক্সট্রিম হ্যাবিটেট, দে অলসো লিভ, তারা তো সব জায়গায় থাকে, কিন্তু এছাড়া এক্সট্রিম এলাকাতেও থাকতে পারে। কোন কোন জায়গায় না, হট স্প্রিং, ডেজার্ট, স্নো, ডিপ ওশিয়ান, হোয়ার ভেরি ফিউ আদার লাইফ ফ্রম ক্যান সারভাইভ। মানেটা খুব ভালোভাবে বলে দিচ্ছি। হট স্প্রিং মানে জানো নিশ্চয়ই, হট স্প্রিং কথার অর্থ যে উষ্ণ প্রস্রবণ, মানে যেখানকার জল এর উষ্ণতা বা টেম্পারেচার হাই। এখন বলো একটা জীবের পক্ষে হাই টেম্পারেচারে থাকা মুশকিল, কিন্তু সেখানে আমরা ব্যাকটেরিয়াকে খুঁজে পাই, ট্যাক পলিমারেজ। এরপর ডিজার্ট,
ডেজার্টেও কি হয় না জল নেই, ঠিক আছে, প্রচণ্ড তাপমাত্রা, সেখানেও কিন্তু এরা থাকতে পারে। স্নো প্রচণ্ড ঠান্ডা, সেখানেও থাকতে পারে, সেখানেও সার্ভাইভ করতে পারে। ডিপ ওশিয়ান, ডিপ ওশিয়ানের কি প্রবলেম আছে? ডিপ ওশিয়ান কেন বলছে এটা এক্সট্রিম জায়গা? ডিপ ওশিয়ানকে এক্সট্রিম জায়গা এই কারণে বলছি, কারণ যদি আমরা যত জানি যে সমুদ্রে যত তলে যাব, সমুদ্রে যত তলে যাব, আমাদের যে জলের চাপটা বাড়বে না কমবে বলো? চাপ বাড়বে। যদি চাপ বাড়ে, তারপরে রো এমজি পড়েছে তো, তো যদি চাপ বাড়ে, যদি চাপ বাড়ে তাহলে একটা সারভাইভ করার ক্ষেত্রে কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ চাপে সেটা ব্রাস্ট হতে পারে, ভেঙে যেতে পারে, বা ওর সারভাইভের যে ক্ষমতাটা সেটা কমে যেতে পারে, ঠিক আছে। কিন্তু সেই এলাকাতেও, সেই জায়গাতেও কিন্তু ব্যাকটেরিয়া নিজে সারভাইভ করছে, ঠিক আছে। আমি বলবো যে কোন কোন ব্যাকটেরিয়া এত ডিপ ওশিয়ানেও কিন্তু থাকতে পারে। নেক্সট দেখো, নেক্সটে বলছে যে মেনি অফ দেম লিভ ইন অর অন আদার অর্গানিজম আর প্যারাসাইট। এরা শুধু তো থাকলোই, এমনকি কেউ কেউ রয়েছে যারা পরজীবী হিসাবেও থাকে, পরজীবী হিসাবেও অবস্থান করে। আচ্ছা, একটা পরজীবীর নাম বলছি, যদিও পরজীবী বলা যায় না, একে সিমবায়ন বলা হয়, মিথজীবী বলা হয়। যে আমাদের যে পেট রয়েছে, পেটের মধ্যে রয়েছে যেন ক্ষুদ্রান্ত বৃহদান্ত, তো সেই জায়গাতে ইকোলাই, স্টেরিয়া কোলাই বলে এক ধরনের ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে, ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে। তাহলে তার যে বাসস্থান সেটা কোথায়? আমাদের আমাদের দেহের মধ্যে, তাই তো, ক্ষুদ্রান্ত বৃহদান্তের মধ্যে রয়েছে ইকোলাই, স্টেরিয়া কোলাই। তো সেই ইকোলাই আমাদের কিসের জন্য রয়েছে? সে তো আমাদের কিছু দিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ সেও সার্ভাইভ করছে। ও ভিটামিন কে, ভিটামিন বি কমপ্লেক্স প্রোভাইড করছে, এবং তার পরিবর্তে আমরা কি করছি? ওকে বাঁচিয়ে রাখছি, নিউট্রিশন প্রোভাইড করছি। তো এটা এক ধরনের কিন্তু প্যারাসাইটিক ব্যাকটেরিয়া বলতে পারো, খুব মানে একে এক কথায় বলতে পারো সিম্বায়ন্ট, ঠিক আছে, মিথজীবী বলতে পারো। এরপর দেখো, ব্যাকটেরিয়া আর গ্রুপড আন্ডার 4 ক্যাটাগরিজ বেসড অন দেয়ার শেপ: স্ফেরিক্যাল, কক্কাস, দি রড শেপ ব্যাসিলাস, কমা শেপ ভিব্রিয়াম, অ্যান্ড দি স্পাইরাল শেপ স্পাইরেলিয়াম, ঠিক আছে, 4টে শেপ। তাহলে অন দ্য বেসিস অফ শেপ, অন দ্য বেসিস অফ শেপ ব্যাকটেরিয়াকে 4 ভাগে ভাগ করা হয়: রড শেপ, স্ফেরিক্যাল শেপ, কমা শেপ অ্যান্ড স্পাইরাল শেপ, 4টে, কক্কাস, ব্যাসিলাস, ভিব্রিও অ্যান্ড স্পাইরেলিয়াম। কমপ্লিট, কমপ্লিট হলো। নেক্সট পেজে আসো। নেক্সট পেজে দেখো যে থ্রু দি ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ইজ ভেরি সিম্পল, দে আর ভেরি কমপ্লেক্স ইন বিহেভিয়ার। এই লাইনটার আমি কিন্তু এবার মানে তোমাদের বলবো, ঠিক আছে। তো এত তোমাদের নোট ডাউন নিশ্চয়ই হয়েছে, যদি নোট ডাউন না হয় নোট ডাউন করে নাও পুরোটা, ঠিক আছে। এরপর দেখো যে লাইনটা বললাম যে ব্যাকটেরিয়ার যে স্ট্রাকচার সেটা সিম্পল, বাট ওর মেটাবলিক ডাইভার্সিটি কমপ্লেক্স। লাইনটা খুবই ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। মানেটা আমি তোমাদের ভালোভাবে বলছি, দেন আবার স্টার্ট করবো আমি এনসিইআরটিটা রিডিং করতে। ফার্স্টে দেখো তোমাদের এনসিইআরটিতে বললো যে এদের স্ট্রাকচার সিম্পল। একটা ভাবো যে একটা ব্যাকটেরিয়া যে ছোট্ট, খালি চোখে দেখা যায় না, নিউড আই আমরা দেখতে পাই না, ঠিক আছে, খালি চোখে দেখতে পাই না, আর একটা হাতি যাকে আমি বড় চোখে দেখতে পাই, ছোট খালি চোখে দেখতে পাই, দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় বলতে পারো? একটা ডিফারেন্স ওদের সাইজে, অর্থাৎ ওদের স্ট্রাকচারের কিন্তু ডিফারেন্ট, কিন্তু মেটাবলিক ডাইভার্সিটি কিন্তু আলাদা আলাদা। জিনিসটা বলছি যে ব্যাকটেরিয়ার যদি স্ট্রাকচার কেমন হয়? সিম্পল, সিম্পল স্ট্রাকচার, এদের গঠন কিন্তু একদম সরল, সরল প্রকৃতির, কিন্তু কিন্তু এদের মোড অফ নিউট্রিশন, এদের মেটাবলিক ডাইভার্সিটি, মেটাবলিক ডাইভার্সিটি মানে বিপাক ক্রিয়া যেটাকে বলছে, বা পুষ্টি গ্রহণের এর যে ডাইভার্সিটি সেটা অনেক ধরনের। কি কি অনেক ধরনের? আচ্ছা, এদের আমি বললাম মোড অফ নিউট্রিশন 2 ধরনের, আগে লিখেছিলাম, একটা ছিল অটোট্রফ, একটা ছিল হেটারোট্রফ। সিম্পল স্ট্রাকচার বাট কমপ্লেক্স বিহেভিয়ার, কমপ্লেক্স বিহেভিয়ার। আচ্ছা, কমপ্লেক্স বিহেভিয়ার জিনিসটা কি? কমপ্লেক্স বিহেভিয়ার দেখে নাও, যে আমি যদি ব্যাকটেরিয়াকে দেখি, তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি দুটো জিনিস পাই, একটা পাই অটোট্রফ, একটা পাই অটোট্রফ, আর একটা পাই আমি হেটারোট্রফ, তাই তো।
অটোট্রফ, আর একটা আমি পাই হেটারোট্রফ। অটোট্রফ মানে বললাম যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাই তো। আর হেটারোট্রফ মানে বললাম যে অন্য কারোর ওপর ডিপেন্ড করতে হয়, অন্য কারোর ওপর আমাদের ডিপেন্ড করতে হয়, তাকে বলা হয় হেটারোট্রফ। আচ্ছা, এবার নিজের খাবার নিজে কি করে তৈরি করতে পারে? একটাই প্রসেস রয়েছে, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, ভেরি গুড। তো অটোট্রফ দুটো হতে পারে, অটোট্রফ দুটো হতে পারে। দেখো, ফার্স্ট টাইমে যখন জাস্ট ব্যাকটেরিয়া ইভলভ হলো, ব্যাকটেরিয়া তৈরি হলো, প্রোটোসেল থেকে প্রোক্যারিওটিক সেল তৈরি হলো, তখন তাদের অবস্থান কোথায় ছিল? একদম মাটির বা জলের নিচে, জলের একদম নিচে। তাহলে তাদের যে মোড অফ নিউট্রিশন সেটা কেমন হতে পারে? কারণ দেখো, যে সমুদ্রের অনেক তলে, অনেক নিচে, তো অনেক নিচে যদি হয় তাহলে সূর্যের আলোর কাছাকাছি কিন্তু তারা আসতে পারছে না। তাহলে ফার্স্ট অপশান কিন্তু এদের চলে যাচ্ছে, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কথার অর্থ কি? তোমরা পড়েছো সালোক সংশ্লেষ। ফটো কথা ইটস মিন লাইট, অর্থাৎ আলোর সাহায্যে যে খাবার তৈরি করতে পারে, আলোর সাহায্যে যে খাবার তৈরি করতে পারে, ফটোসিনথেসিস। তাহলে সেই সব ব্যাকটেরিয়া যখন প্রোটোসেলের পর জাস্ট প্রোক্যারিওটিক সেল তৈরি হলো, সেই সময় কিন্তু তারা আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারতো না। তাহলে তারা কিভাবে বেঁচে থাকতো? না, তারা হয় হেটারোট্রফ হতো বা অটোট্রফ। যারা অটোট্রফ ছিল তারা নিজের মধ্যে কি তৈরি করতে পারতো? না, কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশনের সাহায্যে খাবার তৈরি করতে পারতো। তা ওইগুলোকে আমি বলবো কেমো অটোট্রফ। কি বলবো? কেমো অটোট্রফ, কেমো অটোট্রফ। ওকে, কেমো অটোট্রফ, গুড। নেক্সট যদি আমি বলি, নেক্সট কেমো অটোট্রফের পরে এরপরে এলো ফটো অটোট্রফ। ফটো অটোট্রফ। আচ্ছা, কেমো অটোট্রফ অ্যান্ড দেন ফটো অটোট্রফ। কেমো অটোট্রফ কি না, যেসব ব্যাকটেরিয়া, যেসব ডিটেলস আমি পড়াবো, ডিটেলসে বলবো, বাট কেমো অটোট্রফ কি না, কেমো অটোট্রফ হচ্ছে যেসব ব্যাকটেরিয়া কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে খাবার তৈরি করতে পারে, তাদের হচ্ছে কেমো অটোট্রফ। কেমো ইটস মিন কেমিক্যাল, অটোট্রফ মানে নিজের খাবার উপর নিজে তৈরি করতে পারে, অন্য কারোর উপর ডিপেন্ড করে না। ফটো ইটস মিন লাইট, যে আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারতো। এবার ফটো অটোট্রফ আবার ফার্দার দুটো ভাগে ডিভাইড করে। জানো তোমরা যে যেসব ব্যাকটেরিয়া জলের সাহায্যে ফটোসিনথেসিস করতো, অর্থাৎ জলকে তারা ইউজ করতো, ঠিক আছে, কাঁচামাল হিসাবে বলতে পারো, তো তারা হচ্ছে অক্সিজেনিক ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? অক্সিজেনিক ব্যাকটেরিয়া। আচ্ছা, ফটোট্রফ দু ধরনের হতে পারে। একটাকে বলা হয় অ্যানঅক্সিজেনিক, অ্যানঅক্সিজেনিক ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? অ্যানঅক্সিজেনিক ব্যাকটেরিয়া। আর একটাকে বলা হয় অক্সিজেনিক ব্যাকটেরিয়া, অক্সিজেনিক ব্যাকটেরিয়া। অ্যানঅক্সিজেনিক, অক্সিজেনিক, ডিফারেন্স কোথায়? অ্যানঅক্সিজেনিক আর অক্সিজেনিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে একটাই, যে অ্যানঅক্সিজেনিকে কি হয় না, বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন রিলিজ হয় না, অক্সিজেন রিলিজ হয় না। কিন্তু অক্সিজেনিকের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনিক ফটোট্রফের ক্ষেত্রে কি হয় না, এই ক্ষেত্রে আমাদের বাই প্রোডাক্ট হিসাবে কিন্তু অক্সিজেন রিলিজ হয়, অক্সিজেন রিলিজ হয়। ওকে, অক্সিজেন রিলিজ হয়, অক্সিজেন রিলিজ হয়, বুঝতে পারলাম? অক্সিজেন রিলিজ হয়। আচ্ছা, তাহলে অক্সিজেনিকের ক্ষেত্রে বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন রিলিজ হয় কেন? কারণ এরা বাই প্রোডাক্ট হিসাবে অক্সিজেন রিলিজ হচ্ছে এই কারণে, কারণ এই সব ব্যাকটেরিয়া, যেসব ব্যাকটেরিয়া অক্সিজেনিক ব্যাকটেরিয়া, সেই সব ব্যাকটেরিয়া জল ইউজ করছে বাই প্রোডাক্ট হিসেবে, প্রোডাক্ট হিসাবে কি ইউজ করছে? জল হিসাবে, মানে সাবস্টেন্স হিসাবে কিন্তু ওরা জল ইউজ করছে, এবং জলের জন্য জলকে ভেঙে ফটোলাইসিস প্রক্রিয়ায় কিন্তু অক্সিজেন রিলিজ করছে। পিগমেন্ট সিস্টেম 2 ইউজ হবে, ঠিক আছে, একদম খুব পড়বো, আমরা ফটোসিনথেসিসে পড়বো, ঠিক আছে, এটাতে স্কিপ করছে এখানে। যাহলে কেমোট্রফ, ফটোট্রফ দু ধরনের। ফটোট্রফ ফার্দার দুটো ভাগে ডিভাইড, একটা হচ্ছে অক্সিজেনিক আর একটা হচ্ছে অ্যানঅক্সিজেনিক। এরপর চলে আসো
হেটারোট্রফের মধ্যে। আচ্ছা, হেটারোট্রফের মধ্যে যারা অন্যের ওপর ডিপেন্ড করে, এর অন্যের ওপর ডিপেন্ড কিভাবে করে? একটা হতে পারে যে ফার্স্ট বলতে পারো, একটা হতে পারে কি না প্যারাসিটিক বা প্যারাসাইট, পরজীবী। আচ্ছা, নেক্সট বলতে পারো স্যাপ্রোফাইটিক, ওকে, স্যাপ্রোফাইটিক। অ্যান্ড লাস্টে কি বলতে পারো সিম্বায়োটিক। প্যারাসিটিক, স্যাপ্রোফাইটিক এবং সিম্বায়োটিক। তাহলে কি কি পেলে? সিম্পল স্ট্রাকচার যদি এদের, কিন্তু কমপ্লেক্স বিহেভিয়ার দেখতে পাচ্ছ অটোট্রফ, হেটারোট্রফ। অটোট্রফের মধ্যে কেমোট্রফের মধ্যে অক্সিজেনিক, এদের মধ্যে প্যারাসিটিক, স্যাপ্রোফিটিক, সিম্বায়োটিক। তাহলে এত ধরনের বৈচিত্র্যময়, কিন্তু এদের স্ট্রাকচার মেমব্রেন বাউন্ড অর্গানেলস। এদের মধ্যে না আছে মাইটোকন্ড্রিয়া, না আছে ইয়ার, না আছে লাইসোজোম, না আছে ভ্যাকিউলস। তাহলে তা সত্ত্বেও এদের মেটাবলিক ডাইভার্সিটি এতটা। একটা ইউক্যারিওটিক সেল একটা প্রোক্যারিওটিক সেলকে যদি তুমি তুলনা করো, তাহলে ভাবো একটা প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি আছে? কিছুই নেই সেরকম ভাবে। একটা মেসোজোম দিয়েছে, সেটাও আবার সেল মেমব্রেনের এক্সটেনশন। একটা ক্রোম্যাটোফোর দিয়েছে, সেটাও সেল মেমব্রেনের এক্সটেনশন। কিন্তু একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে আলাদা আলাদা অর্গানেলস রয়েছে, আলাদা মেমব্রেন বাউন্ড অর্গানেলস রয়েছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স যদি স্ট্রাকচার দিক থেকে দেখো, তাহলে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল সম্পূর্ণ আলাদা স্ট্রাকচার অনুসারে। কিন্তু যদি মেটাবলিক ডাইভার্সিটির ক্ষেত্রে দেখো, তাহলে কিন্তু মেটাবলিক ডাইভার্সিটির ক্ষেত্রে ব্যাকটেরিয়া হচ্ছে মোস্ট মেটাবলিক কমপ্লেক্স ডাইভার্সিটি বলতে পারো। কমপ্লেক্স বিহেভিয়ার দেখায় নিউট্রিশনে। তাহলে মোড অফ নিউট্রিশন টাইপ দু ধরনের, অটোট্রফ, হেটারোট্রফ, কেমোটোট্রফ, ফটোটোট্রফ। এর মধ্যে অক্সিজেনিক, আর হেটারোট্রফের মধ্যে প্যারাসিটিক, স্যাপ্রোফাইটিক এবং সিম্বায়োটিক। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এরপর আমি যা আসবো যে তোমার মোড অফ নিউট্রিশনের মধ্যে ফার্স্ট কেমোটোট্রফ জিনিসটা কি সেটা তোমাদের কিন্তু বলবো, ঠিক আছে? এটাকে নোট ডাউন করে নাও, এটাকে মিটে দিই, দেন সম্পূর্ণভাবে লিখবো, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট আমি জাস্ট অটোট্রফ সম্পর্কে বলবো, তারপর ডিটেলসে আসবো। বেশি ডিটেলসে যাবো না, যতটুকু নিটে তোমাদের দরকার ততটুকুই বলবো, ঠিক আছে? তোমাদের এক্সট্রা জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? জ্ঞান দিয়ে তুমি এমবিসি বললাম যে এমবিসিকে প্রচুর জ্ঞান নেবে, প্রচুর জ্ঞান আছে, ঠিক আছে? তো ফার্স্ট অটোট্রফ শুরু করবো। অটোট্রফ। আচ্ছা, অটোট্রফ জিনিসটা কি স্যার? অটোট্রফ হচ্ছে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাই তো? যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, অর্থাৎ বলতে পারো যারা গ্লুকোজ তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে? গ্লুকোজ তৈরি করতে পারে। যারা গ্লুকোজ তৈরি করতে পারে তারাই অটোট্রফ। গ্লুকোজ তৈরি করতে পারে বা গ্লুকোজ সিনথেসিস করতে পারে, এটা একটা লাইন বলতে পারো। গ্লুকোজ সিনথেসিস করতে পারে, ঠিক আছে? এরপর যদি বলি আমি কেমোটোট্রফের কথা, যদি বলি কেমোটোট্রফ। আচ্ছা, কেমোটোট্রফ মানে কি বললাম একটু আগে? না কেমিক্যাল রিয়াকশনের সাহায্যে কে যদি খাবার তৈরি করতে পারে। আচ্ছা, গ্লুকোজ যদি আমি বলি, যদি আমাদের কথা বলি, হিউম্যানের কথা বলি বা অ্যানিম্যালের কথা বলি, তো অ্যানিম্যালে গ্লুকোজ তৈরি হয় কিভাবে? না কার্বন ডাইঅক্সাইড, তার সঙ্গে জল, তার সঙ্গে ক্লোরোফিল এ, আর এনার্জি বা লাইট বলতে পারো। সেই ক্ষেত্রে তৈরি হচ্ছে কে? C6H12O6 বা গ্লুকোজ, তার সঙ্গে অক্সিজেন এবং জল। আচ্ছা, এখানে মেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিন্তু দরকার। এখানে যে গ্লুকোজ তৈরি হচ্ছে, এখানেও কিন্তু আমাদের কার্বন ডাইঅক্সাইড ইউজ হচ্ছে। এখানে আর একটা হতে পারে, এখানে এনার্জি হিসাবে কে ইউজ হলো? লাইট। এখানে এনার্জি হিসাবে কে ইউজ করবে? কেমিক্যাল রিয়াকশন। আচ্ছা,
এখানে যেমন গ্লুকোজ তৈরি হচ্ছে, এখানেও গ্লুকোজ তৈরি হবে। কীভাবে তৈরি হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া ধরো এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, কেমো অটোট্রফ ব্যাকটেরিয়া। আচ্ছা, এরা কি করতে পারে, বাইরে কেমিক্যাল রিয়াকশন করে, বাইরে কেমিক্যাল রিয়াকশন করে, অর্থাৎ এক্সট্রা সেলুলার, বাইরে ধরো এ থেকে বি তৈরি করলো, বি তৈরি করলো, অক্সিডেশন করলো না রিডাকশন করলো না, এ থেকে বিতে যখন তৈরি হলো তখন অক্সিডেশন করলো, অর্থাৎ জারণ করলো। অক্সিডেশন এর মাধ্যমে এ থেকে বি প্রোডাক্ট তৈরি হলো, এ থেকে বি প্রোডাক্ট তৈরি হলো। আচ্ছা, এইখানে যখন অক্সিডেশন হলো বা জারণ হলো, তো তোমরা জানো যে জারণ প্রক্রিয়ায় কি হয়, জারণ প্রক্রিয়ায় সাধারণত ইলেকট্রন বর্জন হয়, আর যে গ্রহণ করে সে বিজারিত হয়, যে ছাড়ে যে ত্যাগ করে সে জারিত, যে গ্রহণ করে ইলেকট্রনটাকে সে বিজারিত হয়। তাহলে এখানে অক্সিডেশন হলো এ থেকে বিতে গেল, ঠিক আছে, এর ধরো এ থেকে বিতে গেল। আচ্ছা, এরপর কি হবে, যখন ইলেকট্রন ত্যাগ করলো তো সেই ইলেকট্রনটা কোথায় এলো, সেলের ভেতরে। কি হিসাবে এলো, এটিপি হিসাবে, এটিপি হিসাবে কিন্তু সেলের ভেতরে এলো। কার ভেতরে, ব্যাকটেরিয়ার ভেতরে। এবার ওর কাছে দুটো অপশান, ধরো তোমার বাবা তোমাকে 100 টাকা দিল, তুমি কি করলে ওটাকে, তোমার কাছে দুটো অপশান, তুমি হয় ওকে জমাতে পারো বা শেয়ার মার্কেট লাগাতে পারো, অথবা দুটো কি হতে পারে, তুমি সঙ্গে সঙ্গে কিছু খেয়ে নিলা। কোনটা ক্ষেত্রে ভালো হবে, যে তুমি জমিয়ে রাখতে পারো বা কোনো মার্কেটে রাখতে পারো বা ব্যাংকে রাখতে পারো, ফিক্সড ডিপোজিট করতে পারো, অথবা ওটাকে তুমি খেয়ে নিতে পারো, দুটো অপশান। এই ক্ষেত্রেও ওদের কাছে এনার্জি এলো, ওদের ক্ষেত্রে এনার্জি এলো, ও যদি নিজেকে পারতো তাহলে এখান থেকে ও নিজের কিন্তু সারভাইভ করে নিতে পারতো। কিন্তু কিন্তু কি করলো এরা, ভবিষ্যতের কথা ভাবলো, ফিউচারের কথা ভাবলো, যে এই এনার্জিটাকে আমি একটু সঞ্চয় করি, এই এনার্জিটাকে সঞ্চয় করি কেমন মাধ্যমে, খাবার তৈরির মাধ্যমে। তো খাবার তৈরি করবে কীভাবে, দেখো এখানে পেলো এটিপি, এটিই পেলো বাইরের রিয়াকশানের মাধ্যমে, এটি পেলো, এবং বাইরে থেকে কি পেলো, কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড আর এটিপি এই দুটোর সাহায্যে, আর জল তো থাকছেই, তার সাহায্যে কি তৈরি করতে পারছে, C6H12O6। বোঝা গেল? বোঝা গেল? টাপ রয়েছে, ঠিক আছে, একটু ভালো করে ভাবো। এ থেকে বি যখন হলো প্রোডাক্ট, তখন কিছু ইলেকট্রন ত্যাগ করলো, তো ইলেকট্রন যদি ত্যাগ করে তো সেটাই কিসে কনভার্ট হয়ে গেল, এটিপিতে, এনার্জিতে, ঠিক আছে। এটিপি না লিখে বলতে পারো এনার্জি, কারণ কিছু এনার্জি লস করলো, এ থেকে বি প্রোডাক্ট তৈরি হতে যে এনার্জি লস করলো, সেই এনার্জিটা কোথায় অ্যাবজর্ব হলো, ভেতরে অ্যাবজর্ব হলো। এখন সেই এনার্জির সাহায্যে আর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে কি তৈরি করতে পারলো, গ্লুকোজ তৈরি করলো, ঠিক আছে। তাহলে এটা এক ধরনের কি বলতে পারো, অটোট্রপ। কেন অটোট্রপ, আমি আগে বললাম যে যদি গ্লুকোজ সিনথেসিস করতে পারে, গ্লুকোজ যদি সিনথেসিস করতে পারে তাহলে তারাই কিন্তু অটোট্রপ, গ্লুকোজ সিনথেসিস। এবার গ্লুকোজ সিনথেসিস দু ধরনের হতে পারে, হয় কেমিক্যাল রিয়াকশনের সাহায্যে এনার্জি তৈরি করতে পারে, অথবা আলোর সাহায্যে। এখানে ব্যাকটেরিয়া কি করছে, দেখো বাইরে কি করছে, অক্সিডেশন করছে, সেই এনার্জিটাকে সেলের ভেতরে আনছে, এনার্জি এবং কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় কি করতে পারছে, এখানে গ্লুকোজ সিনথেসিস করছে। তাহলে গ্লুকোজ যদি সিনথেসিস করে তাহলে সেই সব ব্যাকটেরিয়াকে আমি কি বলতে পারবো, কেমো অটোট্রপ ব্যাকটেরিয়া, ঠিক আছে। নেক্সট চলে আসো ফটো অটোট্রপ ব্যাকটেরিয়া। যদি ফটো অটোট্রপ ব্যাকটেরিয়া বলি, 2 নম্বর ফটো অটোট্রফ। ফটো অটোট্রপের ক্ষেত্রে কি আসছে, ফটো অটোট্রপের ক্ষেত্রে দেখো এখানে কার সাহায্যে করছে, কার সাহায্যে না, লাইটের সাহায্যে। লাইটের সাহায্যে কি করবে, গ্লুকোজ তৈরি করবে। তাহলে যেরকম তৈরি করে আমাদের C6H12O6, কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। কিন্তু আমি বললাম ফটো অটোট্রপ দু ধরনের হয়, তাই তো, 2 ধরনের, একটা হয় অ্যানঅক্সিজেনিক, একটা হয় অক্সিজেনিক। অ্যানঅক্সিজেনিক জিনিসটা কি, নাহলে প্রথম দিকে কিন্তু জলকে
বিশ্লেষণ করতে পারতো না ব্যাকটেরিয়াগুলো। কেন পারতো না স্যার, কেন পারতো না? প্রথমত কারণ যে জলকে বিশ্লেষণ করার জন্য দরকার ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ বলতাম, ঠিক আছে। তো ক্লোরোফিল এ একমাত্র ওয়াটারকে লাইসিস করতে পারে, জলকে ব্রেকডাউন করতে পারে। তো প্রথম দিকে আমি যদি ব্যাকটেরিয়ার কথা বলি, তো প্রথম দিকে আমি বললাম অ্যানঅক্সিজেনিক হয়েছিল। আচ্ছা, অ্যানঅক্সিজেনিক হয়েছিল, সেই ক্ষেত্রে কী হয়েছিল, কার্বন ডাইঅক্সাইড তো ইউজ হচ্ছিল, তো জলের পরিবর্তে অন্য কিছু ইউজ হচ্ছে, সেটা হচ্ছে H2S। এবার বলো, যদি H2S ইউজ হয় তাহলে এখানেও তো H2S, পার্থক্য কোথায়, এস আর ও এর ক্ষেত্রে। তাহলে এখানে এখানে তো গ্লুকোজ তৈরি হচ্ছে, কিন্তু বাই প্রোডাক্ট হিসাবে কি তৈরি হচ্ছে, সালফার। কেন? কারণ এখানে জল ইউজ হয় না, কারণ এখানে জল ব্যবহৃত হচ্ছে না। রিয়াকশন দেখতে পাচ্ছ, জলটা কেন মানে ইউজ হচ্ছে না, কারণ তাদের মধ্যে সেই পিগমেন্ট নেই, তাদের মধ্যে সেই কি বলতে পারো রঞ্জক নেই, ক্লোরোফিল রঞ্জক নেই যে জলকে ভাঙতে পারে। তো জলের পরিবর্তে কে ভাঙছে, হাইড্রোজেন সালফাইডকে ভাঙছে, তার পরিবর্তে সালফার রিলিজ হচ্ছে। এটা গেল ফটোট্রপ, এটা হচ্ছে অ্যানঅক্সিজেনিক ব্যাকটেরিয়া, ঠিক আছে। অক্সিজেনিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, অক্সিজেনিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয় না, তোমরা জানো, তোমরা পড়েছো যে অক্সিজেনিকের ক্ষেত্রে আমি যদি বলি, অক্সিজেনিক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুটো জিনিস হয়, যে যারা এখানেও হয় দুটোতেই হয়। এখানে জাস্ট কি হয় না, হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে H2। অ্যানঅক্সিজেনিক এবং অক্সিজেনিক ক্ষেত্রে দুটো কমন জিনিস, একটা হচ্ছে অন্ধকার দশা আর একটা হচ্ছে আলোক দশা, লাইট রিয়াকশন এবং ডার্ক রিয়াকশন। লাইট রিয়াকশানে কি হয়, লাইট রিয়াকশানে কি তৈরি হয় না, আলোর সাহায্যে NADPH ইউজ হয়, NADPH বা NADP, ঠিক আছে। NADP পরে কিসে কনভার্ট হয়, NADPH এ কনভার্ট হয়, ঠিক আছে, NADPH এ কনভার্ট হয়। এই ক্ষেত্রে কি হয় না, এই ক্ষেত্রে দুটোতেই বলতে পারো, ফটোট্রপের ক্ষেত্রে দুটো জিনিস কমন, সেটা হচ্ছে একটা যে লাইট রিয়াকশান, দরকার নেই এখানে, তাও আমি বলে দিলাম এখানে, আর একটা হচ্ছে ডার্ক রিয়াকশান। এটা তুমি পড়বা ফটোসিনথেসিসে ডাইরেক্ট, খুব সুন্দরভাবে পড়বো ওখানে, লাইট রিয়াকশান এবং ডার্ক রিয়াকশান, ওকে। তো অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড তার সঙ্গে ওয়াটার, দেন প্রোডাক্ট কি তৈরি হচ্ছে, গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন, বাই প্রোডাক্ট, ঠিক আছে, বাই প্রোডাক্ট। এবার আমরা কিন্তু এনসিআরটি দেখে নেব, এনসিআরটিতে কী বলছে দেখে নেই। আচ্ছা, এনসিআরটি নিয়ে বসে যাবো আবার। দেখো এনসিআরটি যে লাইনটা বলেছিলাম, শুরু করেছিলাম যে থ্রু দি ব্যাকটেরিয়াল সার্ভাইভ ইজ ভেরি সিম্পল। ব্যাকটেরিয়া যে জীবনযাত্রা সেটা খুব সিম্পল, দেখে মনে হচ্ছে খুব সরল সাধারণ, কিন্তু দে আর ভেরি কমপ্লেক্স ইন বিহেভিয়ার। তাদের আচরণটা কিন্তু জটিল, তাদের দেখতে মনে হচ্ছে সিম্পল, কিন্তু তাদের আচরণটা কমপ্লেক্স, ব্যাকটেরিয়ার মতো, ঠিক আছে, বলতে পারো টক্সিক পিপলের মতো। আচ্ছা, কম্পেয়ার টু মেনি আদার অর্গানিজম, ব্যাকটেরিয়া অ্যাজ এ গ্রুপ শো দ্য মোস্ট এক্সটেন্সিভ মেটাবলিক ডাইভার্সিটি। আমি যদি অন্যান্য অর্গানিজমকে কম্পেয়ার করি তাহলে ব্যাকটেরিয়ার মতো বা মনেরার মতো কিন্তু ডাইভার্সিটি কোথাও খুঁজে পাবো না। সাম অফ দি ব্যাকটেরিয়া আর অটোট্রপিক, কেউ অটোট্রপ, আবার দে সিনথেসিস দেয়ার ওন ফুড ফ্রম দ্য ইনঅর্গানিক সাবস্টেন্স। দেখো, সিনথেসিস দেয়ার ওন ফুড ইনঅর্গানিক সাবস্টেন্স, আমি যে এখানে ইউজ করছি না, এটা হচ্ছে একটা ইনঅর্গানিক সাবস্টেন্স, কি আছে, ইনঅর্গানিক সাবস্টেন্স। যেমন ধরো NH4, ঠিক আছে, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা একটা ইনঅর্গানিক সাবস্টেন্স। তো এ থেকে ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে যখন বি তৈরি হচ্ছে তখন কিছু এনার্জি রিলিজ হচ্ছে, সেই এনার্জির সাহায্যে এবং কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে কিন্তু গ্লুকোজ তৈরি করছে। এখানে সেই জিনিসটাই দিয়েছে, এখানে আলাদা করে দিয়ে দিয়েছে, দেখো যে দ্য সিনথেসিস অফ দেয়ার ওন ফুড অফ দ্য ইনঅর্গানিক সাবস্টেন্স, দে মে বি ফটোসিনথেটিক অটোট্রফ or chemosynthetic autotrophic. The vast majority of bacteria are heterotroph. They depend on their organism or dead organic material. আচ্ছা, ওটা বলে দিচ্ছি, মানে এটা বলে দিচ্ছি যে অটোট্রফ ছাড়া যারা হেটেরোট্রফ তারা ডিপেন্ড করে অন্য কারোর ওপরে, বা অথবা
ডেড অর্গানিক ম্যাটারের ওপর। কেমন হবে? অর্গানিক ম্যাটার, অর্গানিক ম্যাটারের ওপর কিন্তু তারা ডিপেন্ড করে, ঠিক আছে। এর অনুসারে মানে শেষ হলো। শুরু করবে আমরা আর্কিও ব্যাকটেরিয়া। এরপর দেখো এরপর আমি যদি বলি হেটারোট্রফের ক্ষেত্রে, হেটারোট্রফ যদি আমি বলি, তো হেটারোট্রফ ক ধরনের বললাম? 3 ধরনের। একটা হচ্ছে প্যারাসিটিক বা প্যারাসাইট, 2 নম্বর স্যাপ্রোফাইটিক, আর লাস্ট আর একটা রয়েছে সিমবায়োটিক। তিনটে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি, ঠিক আছে। তিনটেই একদম ডিটেলসে আমরা আলোচনা করছি। দেখো ফার্স্ট আমি যদি বলি প্যারাসিটিক, পরজীবী মানে এরা কি করে? কারোর ওপরে থাকে, সেখান থেকে নিউট্রিশন নেয়। যেমন সালমোনিয়া টাইফি, টাইফয়েড রোগ করে, মনে আছে নিশ্চয়। তো টাইফয়েড রোগে আক্রান্ত সালমোনিয়া টাইফি, বা বলতে পারে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এরা কি করে? পরজীবী, এরা অন্যের ওপর ডিপেন্ড করে, সেখানে রিপ্রোডাকশন করে, সেখানে জীবনযাত্রা বাড়ায়। এটা সম্পূর্ণ। স্যাপ্রোফাইটিকটা ইম্পর্টেন্ট। স্যাপ্রোফাইটিকটা কোন দিক থেকে ইম্পর্টেন্ট? ধরো স্যাপ্রোফাইটিক হচ্ছে এটা একটা ব্যাকটেরিয়া। স্যার ব্যাকটেরিয়া কি চারকোনা হয়? ব্যাকটেরিয়া চারকোনা হয় না, রড শেপ হয়। আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি। এটা ধরো একটা ব্যাকটেরিয়া, বাইরে একটা অর্গানিক ম্যাটার, এটা ইম্পর্টেন্ট কিন্তু মনে রাখবা, অর্গানিক ম্যাটার, বাইরে একটা অর্গানিক ম্যাটার পড়ে আছে। ধরো এটা অর্গানিক ম্যাটার পড়ে আছে, এটা হচ্ছে অর্গানিক ম্যাটার, ঠিক আছে, অর্গানিক। এই ব্যাকটেরিয়া কি করবে? এটা একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটা একটা ব্যাকটেরিয়া। ও কি করবে? তার দেহ থেকে এক ধরনের এনজাইম রিলিজ করবে, এবং সেই অর্গানিক ম্যাটারকে ছোট ছোট অংশে ভাগ করে দেবে, অ্যান্ড দেন এই সরল ফর্মটাকে ও কি করবে? অ্যাবজর্ব করবে। তাই এদের বলা হয় ডাইজেশন, এক্সট্রা সেলুলার ডাইজেশন। দেখো ডাইজেস্ট কোথায় করলো? আমরা কি করি? বিরিয়ানি ভেতরে হজম করি, কিন্তু এদের ক্ষেত্রে যে অর্গানিক ম্যাটার, এটা বাইরে এর ছোট ছোট অংশে সিম্পল করলো কমপ্লেক্স থেকে। এটা অর্গানিকটা কেমন হবে? কমপ্লেক্স। তো এই কমপ্লেক্স থেকে কিসে আনলো? সিম্পলে আনলো, অ্যান্ড এই সিম্পলকে কি করলো? অ্যাবজর্ব করলো। তো এটাই হচ্ছে স্যাপ্রোফাইটিক। আর সিম্বায়োটিকের ক্ষেত্রে কি হবে? সিম্বায়োটিকের ক্ষেত্রে দুজনেরই সুবিধা হবে। সিম্বায়োটিক পড়েছো তোমরা, মিথজীবী কাকে বলে? যেমন ইকোলাই বললাম, ইকোলাই কি করে? আমাদেরও সুবিধা হচ্ছে যে আমাদের ওখান থেকে ভিটামিন পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ ওরও সুবিধা হচ্ছে, ও আমাদের দেহ থেকে নিউট্রিশন নিচ্ছে। তাহলে মোড অফ নিউট্রিশন কিন্তু তোমাদের এখানেই শেষ হলো, তোমাদের এদের মানে মনেরা সম্প্রদায়ের। এরপর টাইপ অফ মনেরা পড়বো, যে ব্যাকটেরিয়া কত ধরনের হয়, ওটা শেপ দেখলাম, কত ধরনের হয়, বা টাইপ অফ মনেরা পড়বো। তো টাইপ অফ যদি মনেরা বলি, 2 ধরনের মনেরা, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, আর একটা রয়েছে অ্যাক্টিনোমাইসিটিস, যেটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। অ্যাক্টিনোমাইসিটিস। ফার্স্ট আর্কি ব্যাকটেরিয়া পড়বো, অ্যান্ড দেন ইউ ব্যাকটেরিয়া পড়বো, তাদের তুলনা করব, এরপর এনসিআরটি তো পড়বই, ঠিক আছে। তো এটা নোট ডাউন করে নাও ভালো করে। এবার দেখো তোমাদের পড়াবো টাইপ অফ ব্যাকটেরিয়া, তাই তো? টাইপ অফ ব্যাকটেরিয়া বা টাইপ অফ মনেরা, সেটা পড়ার আগে আমি দুটো কোয়েশ্চেন লিখে নিয়েছি, এরপর শুরু করবো, নাহলে বোরিং লেগে যাবে তোমাদেরও। চাইছি যাতে বোরিং না লাগে, ঠিক আছে। এটা তোমাদের কোয়েশ্চেনে, এটা পরীক্ষা এসেছিলো তোমার যে 2011-তে, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা এসেছিলো AIPMT 2011-তে। আচ্ছা, এই যে কোয়েশ্চেনটা লিখলাম ম্যাক্সিমাম, এটা এসেছিল তোমার 2012-তে, এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT বা নিট বলতে পারো, নিট 2012-তে, এটা আর এটা।
দুটোই কোশ্চেন, আরও অনেক কোশ্চেন রয়েছে, দুটোকে আমি রাখছি। মানে এর যে বেসিস সেখান থেকে দেখো কোশ্চেনগুলোকে তুলছে, লাইন বাই লাইন কোশ্চেন তুলেছে, লাইন বাই লাইন তোমার দেখিয়ে দেবো। ফার্স্ট কোশ্চেনটা বলেছে, যদিও তোমাদের অ্যান্সারটা হয়তো অনেকে পারবে অনেকে না পারতেও পারে। সেকেন্ড কোশ্চেনটা আমি দেখছি, সেকেন্ড কোশ্চেনটাই বলছে যে ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডাইভার্সিটি ইজ ফাউন্ড ইন দি গ্রুপ। দেখতে পাচ্ছ তো, এবার আমি দেখে নিচ্ছি। হ্যাঁ একদম, ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডাইভার্সিটি ইজ ফাউন্ড ইন দি গ্রুপ। কোন গ্রুপ বা কোন কিংডমের মধ্যে পাওয়া যায়? 2012 কোশ্চেন, ভেবেছো? লাইন তুলে দিয়েছে একদম, ম্যাক্সিমাম নিউট্রিশনাল ফাউন্ড ইন তুলে দিয়েছে। কোথা থেকে তুলে দিয়েছে স্যার? দেখান, প্রমাণ দেখান। আপনি বলছেন এনসিইআরটি, সব এনসিইআরটির মধ্যেই পড়বে। এই দেখো, দেখতে পাচ্ছ? ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডাইভার্সিটি কোন? প্রোটিস্টা, মনেরা, প্ল্যান্টে, অ্যানিমালিয়া। কি হবে? এখনই পড়লাম যে অ্যান্সার হচ্ছে মনেরা। কোশ্চেনটাকে কিন্তু আরও অনেকভাবে দেওয়া হতো। দেখো এখানে কোশ্চেনটা, এটা একটা ফর্ম, আর একটা আমি ফর্ম লিখছি, ওটা কিন্তু 2012তে পড়েনি। এটা আমি লিখছি, ধরো এইভাবে লিখছি। এবার অ্যান্সারগুলোকে আমি মনেরা লিখলাম না, ওভাবে আমি কিংডম দিলাম না, এভাবে আমি লিখছি। এটা আমি দিলাম, এটা এখানে আমি দিচ্ছি ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডাইভার্সিটি ইজ ফাউন্ড ইন দি, বা বলতে পারো ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডাইভার্সিটি ইজ ফাউন্ড ইন উইচ ব্যাকটেরিয়া, যদি পার্টিকুলার আমি বলি, ঠিক আছে, যে এদের মধ্যে কোন গ্রুপের। একটা আমি দিলাম নস্টক, বা এরকম আসতে পারে, যে ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডাইভার্সিটি ফাউন্ড ইন কেমন, যে তারা হয় ইউনিসেলুলার, এক নম্বর, আচ্ছা, ইউনিসেলুলার এবং প্রোক্যারিওটিক, একটা অপশন। দুটো, 2 নম্বর অপশন বলছি আমি মাল্টিসেলুলার প্রোক্যারিওটিক। আচ্ছা, সি নম্বর আমি বলছি ইউনিসেলুলার ইউক্যারিওটিক, আর ডি অপশন মাল্টিসেলুলার ইউক্যারিওটিক। ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডাইভার্সিটি ইজ ফাউন্ড ইন কোথায়? এদের মধ্যে কোন অপশনটা ঠিক হতে পারে? যে যারা এককোষী এবং প্রোক্যারিওটিক, যারা এককোষী, যারা বহুকোষী প্রোক্যারিওটিক, যারা এককোষী ইউক্যারিওটিক, যারা বহুকোষী ইউক্যারিওটিক। কোনটা হবে? এককোষী কিন্তু প্রোক্যারিওটিক, কারণ এটা কার মধ্যে পড়ছে? মনেরার মধ্যে পড়ছে। ঠিক আছে, তো কোশ্চেন যেমনভাবে আসুক না কেন তোমরা ডিল করতে পারবে, আমি এতটা বলতে পারছি। যে তোমরা ভালোভাবে এনসিইআরটি রিড করো, বুঝে বুঝে রিড করো, এবং আমার সঙ্গে থাকো। তোমাদের আমি বললাম পড়াতেই সবগুলো শেষ হয়ে যাবে একসঙ্গে। ঠিক আছে, নেক্সট দেখো, আমি বলি টাইপ অফ ব্যাকটেরিয়া, টাইপ অফ মনেরা বা ব্যাকটেরিয়া। যদি আমি বলি টাইপ অফ ব্যাকটেরিয়া বা মনেরা, তো একে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে ভাগ করা হয়? একটা টাইপ হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, CHAE বলতে পারো, আর্কিব্যাকটেরিয়া। আর একটা হচ্ছে ইউব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া আর একটা ইউব্যাকটেরিয়া। আচ্ছা, আর্কিব্যাকটেরিয়া আর ইউব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্স কোথায়? কোনটা আগে তৈরি হয়েছিল যদি আমি বলি? তো টাইপ অফ যদি মনেরা বলি, তো আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়া দুটো ইভলভ হয়, দুটো টাইপস। আর্কি কথার অর্থ হচ্ছে প্রাচীন, আদি, বা বলতে পারো এটাকে যে আদি প্রকৃতির বলতে পারো আর্কিটাইপ। এবং ইউব্যাকটেরিয়া ইটস মিন নিউলি তৈরি হয়েছে, ঠিক আছে, নতুনভাবে তৈরি হয়েছে। তাহলে আর্কিব্যাকটেরিয়া আগে তৈরি হয়েছিল না ইউব্যাকটেরিয়া আগে তৈরি হয়েছিল? আর্কিব্যাকটেরিয়া। এই জন্য আর্কিব্যাকটেরিয়া এক্সট্রিম অঞ্চলে পাওয়া যায়, এক্সট্রিম অঞ্চলে।
আর্কি ব্যাকটেরিয়া 3টি জায়গায় পেতে পারি আমরা। কোথায় না, মিথানোজেন ব্যাকটেরিয়া, না তোমরা মিথানোজেন ব্যাকটেরিয়া, মিথানোজেন ব্যাকটেরিয়া, মিথানোজেন ব্যাকটেরিয়া, হ্যাঁ স্যার জানি। আচ্ছা, একটা হচ্ছে থার্মো ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে হ্যালো ব্যাকটেরিয়া বলতে পারো। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দিয়েছে, ঠিক আছে। এটা আর্কি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আদি প্রকৃতির ব্যাকটেরিয়া। আচ্ছা, এনসিআরটিতে কি দিয়ে দেখে নেব আর্কি ব্যাকটেরিয়া। দেখো আর্কি ব্যাকটেরিয়া কি কি বলছে এখানে। ফার্স্ট আর্কি ব্যাকটেরিয়া নিয়েছো, আর্কি ব্যাকটেরিয়া কি দিয়ে দেখো, দিস ব্যাকটেরিয়া আর স্পেশাল সিন্স দে লিভ ইন সাম অফ দি মোস্ট হার্ডস হ্যাবিটেট সাচ অ্যাজ এক্সট্রিম সল্টি এরিয়াজ, হ্যালোফিলিস বা হ্যালো ব্যাকটেরিয়া বলতে পারো। আচ্ছা, হট স্প্রিং বা থার্মোঅ্যাফিডোফিলিস, থার্মোব্যাক্টার বলতে পারো। এবং মার্সি এরিয়া মিথানোজেন ব্যাকটেরিয়া, মার্সি এলাকায় বলতে পারো কি মিথানোজেন ব্যাকটেরিয়া। তাহলে আর্কি ব্যাকটেরিয়া এক্সট্রিম অঞ্চলে পাওয়া যায়, আর ইউ ব্যাকটেরিয়া নর্মাল অবস্থাতে, ঠিক আছে। আর্কি ব্যাকটেরিয়া সাধারণত মিথানোজেন ব্যাকটেরিয়া, থার্মো ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে হ্যালো ব্যাকটেরিয়া, 3টা আমি বললাম। Archaea bacteria differ from other bacteria in having in different cellular structure, and these features are responsible for their survival in extreme condition. অর্থাৎ আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে এদের সেললের কিছু স্পেশালের জন্য, সেললের মধ্যে কিছু এমন কিছু রয়েছে যার জন্য ওরা কিন্তু এক্সট্রিম অঞ্চলে বসবাস করতে পারছে বা এক্সট্রিম অঞ্চলে সার্ভাইভ করতে পারছে। আমি যদি বলি থার্মো ব্যাকটেরিয়া বা থার্মাস অ্যাকোয়াটিকাস বলি, তো থার্মাস অ্যাকোয়াটিকাস একটা টেম্পারেচার অঞ্চলে থাকে, তো সেইখানে বেঁচে থাকার জন্য তার বডিটাকেও বা তার সেলটাকেও সেইভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। ওই লাইনটা মানে এটাই। আচ্ছা, নেক্সট দেখো যে মিথানোজেন্স আর প্রেজেন্ট ইন দ্য গাট অফ সেভারেল রুমিনেন্ট অ্যানিমালস, রুমিনেন্ট অ্যানিমাল বলতে পারো যারা ঘাস খায়, এটা বলতে চান গরু, গরুর পাকস্থলীর মধ্যে কিন্তু মিথানোজেন ব্যাকটেরিয়া থাকে। মিথানোজেন ব্যাকটেরিয়া থাকে কার মধ্যে, গরুর পাকস্থলীর মধ্যে, এবং গোবরের মধ্যেও কিন্তু মিথানোজেন ব্যাকটেরিয়া পাই। তাই গোবর গ্যাসের ক্ষেত্রে আমরা গোবর ইউজ করি এবং সেখানে মিথানোজেন ব্যাকটেরিয়া, তোমরা জানো যে গোবরটাকে কী হয় মাটির নিচে করা হয়, কারণ তারা মিথানোজেন ব্যাকটেরিয়া সারভাইভ করতে পারে উইদাউট অক্সিজেনে, উইদাউট অক্সিজেন তারা ভালো সারভাইভ করতে পারে, তাদের সংখ্যা ইনক্রিজ করাতে পারে। তাই যত ইনক্রিজ করাবে তত গ্যাসটাও কিন্তু ভালো হবে, ঠিক আছে। তো রুমিনেন্ট অ্যানিমালস এটা ইম্পর্টেন্ট, যেমন কাউ, ব্যাফলো, দে আর রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ মিথেন বা বায়োগ্যাস ফ্রম দি ডাং অফ দিস অ্যানিমালস, ডাং অফ দি অ্যানিমালস। এবার আমি এই কোশ্চেনটা দেখো, এটা 2011-তে পড়েছে, বলছে অর্গানিজম কল্ড মিথানোজেন আর মোস্ট অ্যাবিউডেন্ট ইন, কোথায় পাওয়া যায়, হট স্প্রিংয়ে? না তো, হট স্প্রিংয়ে তো থার্মাস অ্যাকোয়াটিকাস পাওয়া যায়। সালফার রকে? না, এটা হ্যালো ব্যাকটেরিয়া বলতে পারো। পলিউটেড স্ট্রিমে থাকে না, তো এটা তো বাদ। কার্টল ইয়ার্ড, ঠিক আছে। গোবরের মধ্যে কিন্তু মিথানোজেন ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা, ঠিক আছে, আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে শেষ করছি। নেক্সট দিন আমরা ইউ ব্যাকটেরিয়া থেকে স্টার্ট করব, অ্যান্ড দেন এই যে বাকিগুলো রয়েছে সেটা খুব ছোট ছোট রয়েছে। আশা করবি নেক্সট ক্লাসে আমি 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো নিয়ে তোমাদের পুরো কিন্তু সিলেবাসটাকে মানে পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে বাস তোমাদের এতটুকুই, যতটুকু করালাম আমি ততটুকু আমি তোমার প্র্যাকটিস সেটটা টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামে তুমি প্র্যাকটিস সেটটা করতে পারো, ঠিক আছে। এখন তোমার কাজ কি, তোমার কাজ পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, বুঝতে না পারলে টেলিগ্রামে মেসেজ করো, পার্সোনালি মেসেজ করো। আমি পার্সোনালি অনেকেই হেল্প করছি, অনেকে আছে জানে যে মেসেজ করলে আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার দিই, ঠিক আছে। কোনো প্রবলেম নেই, মেসেজ করতে পারো, যে কোনো প্রবলেম, শুধু পড়াশোনা রিলেটেড না, যে কোনো রিলেটেড তুমি কিন্তু জিজ্ঞাসা করতে পারো, কোয়ারি তোমাদের আছে, ঠিক আছে। তোমরা যে টেলিগ্রামে অ্যাড হবে সেটা হচ্ছে নিট অপারেজিও টেলিগ্রামে তোমাদের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, ভিডিওর নিচে পেয়ে যাবে। তো সেখানে তোমরা জয়েন হতে পারো ভিডিওর জন্য। আর যেটা বললাম যে তোমাদের হাতে এনসিআরটি না থাকে কোনো অসুবিধা নেই, তোমাদের
ফোনের মধ্যে পিডিএফ আছে, পিডিএফ পেয়ে যেতে পারো বা অ্যাপ ডাউনলোড করে নিতে পারো, সেখান থেকে কিন্তু তুমি এনসিইআরটি পড়তে পারো। যদি মনের মধ্যে ইচ্ছে থাকে তাহলে উপায় তো বেরই হয়, তাই না? তো যদি ইচ্ছে হয় ডাক্তার হওয়ার, তাহলে উপায় কিন্তু নিজেকেই বার করে নিতে হবে, ঠিক আছে? কোনো ধরনের সমস্যা সমাধান, কোনো ধরনের সমস্যা কিন্তু তোমাকে থামাতে পারবে না, যদি তোমার উদ্দেশ্যটা সঠিক হয়। একই কথা বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে। তো পরিশ্রম করো, সঙ্গে আছি, থাকবো, আর পুরো ক্লাসটা কিন্তু খুব ভালোভাবে দেখবে, উইথ এনসিইআরটি কিন্তু রিড অবশ্যই অবশ্যই করবে, ঠিক আছে? আর নোটটা কিন্তু তৈরি করে নেবে। তো তোমাদের হাইলাইটার থাকতে পারে বা রুলেও তুমি নোট ডাউনটা করতে পারো, ঠিক আছে? খুব সুন্দর হবে। এক্সট্রা ওগুলো তুমি বইয়ের মধ্যে নোট ডাউন করতে হবে। যেন একটা কথা বললাম কসমোপলিটিয়ান, তো ওটা তোমাদের বইয়ের মধ্যে নেই, ওটা তুমি পয়েন্ট আউট করতে পারো, ঠিক আছে? তাহলে হাইলাইটার বা ওইখানে ছোট্টটা পয়েন্ট ডাউন করলে খুব ভালো হয়, ঠিক আছে? তাহলে খুব সুন্দর হবে। পরীক্ষার আগের দিন তোমার রিভাইজ করতেও কিন্তু খুবই সুবিধা হবে। তো আজকের জন্য এখানে, যদি ভিডিওটা তোমাদের জন্য একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক দাও, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তুমি যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকের জন্য এখানেই টাটা।